কম বেশি 200 বছর আগে মায়ের পাটা ভেসে এসেছিল। সাধারণত শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পুজো হয়। যদি শ্রাবণ মাস কোনোবার মল মাস পড়ে তাহলে আষাঢ় মাসের পুজো পিছিয়ে আসে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে আজ চলেছি মন্দির নগরী অম্বিকা কালনায়। তবে অম্বিকা কালনার মন্দির অর্থাৎ মা অম্বিকার মন্দির, রাজবাড়ির কমপ্লেক্সের ভেতরে যে মন্দিরগুলো রয়েছে, 108 শিবের মন্দির এবং অন্যান্য সমস্ত দর্শনীয় যে স্থানগুলো রয়েছে তা নিয়ে ইতিপূর্বেই পান্থজন কথায় ভিডিও করা হয়েছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন ইচ্ছে হলে। তবে আজ যাচ্ছি অন্য উদ্দেশ্যে। আর কালনায় নেমেই সোমরা বাজারের মোহন ভোগ চোখে পড়ল। সোমরা বাজার, কালনা অর্থাৎ সোমরা বাজারের পর থেকেই কয়েকটি স্টেশনে এই মোহন ভোগ পাওয়া যায়। কাঁসার থালায় ঠিক এইভাবেই সাজিয়ে মোহন ভোগ বিক্রি করা হয়। এখনও যারা এই অমৃত স্বাদের মিষ্টান্নটি খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার চেখে দেখবেন, অপূর্ব এর স্বাদ। আর আপনারা এই ভিডিওটি কি কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কালনার 108 শিব মন্দির এবং রাজবাড়িকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি মহিষ মর্দিনী তলার দিকে। পুজোর বেশ কিছুটা আগেই কিন্তু শুরু হয়ে যায় অম্বিকা কালনায় দশভুজার আরাধনা। পুজো উপলক্ষে বসে এক বিশাল মেলা এবং তারই আয়োজন চলছে। দুদিকে দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। দুই দিকে সারি সারি দোকানের মাঝে দিয়ে আমরা চলে এলাম মহিষ মর্দিনী তলায়। আমরা গিয়েছিলাম 7ই আগস্ট, সেই দিন ছিল শ্রীপঞ্চমী। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পুজোর আর কয়েকটা দিন মাত্র বাকি এবং চারিদিকে সাজর সাজর। আমরাও ঘুরে বেরিয়েছি কুমোরটুলি থেকে শুরু করে কলকাতার পটুয়া পাড়াগুলোতে, সে ভিডিও রয়েছে পান্থজন কথায়। তবে আজ চলে এসেছি অম্বিকা কালনায়, কারণ অম্বিকা কালনায় কিন্তু দুর্গাপুজোর বেশ কিছুটা আগেই শুরু হয়ে গিয়েছে দশভুজা মহিষমর্দিনীর আরাধনা। মহিষমর্দিনী আরাধনার আজ রীতিমতো কালনায় পঞ্চমী। ষষ্ঠী থেকে মহা সমারোহে শুরু হয়ে যায় এখানে পুজো। তো সেই পুজোই আমরা ঘুরে দেখাবো আপনাদের এবং জানাবো এই পুজোর কি ইতিহাস, কেন দুর্গাপুজোর বেশ কিছুটা আগে এই শ্রাবণে শুরু হয়ে যায় এখানে মহিষমর্দিনীর আরাধনা। তবে থাকুন আমাদের সঙ্গে, ঘুরে দেখবেন অম্বিকা কালনার মহিষমর্দিনী পুজো। এই হলেন মা মহিষমর্দিনী। এখনো পর্যন্ত প্রতিমার অলঙ্কার পরানো কিছু বাকি রয়েছে। দেখতেই পাচ্ছেন মায়ের দুই পাশে জয়া বিজয়া, তাদেরও এখনো পর্যন্ত অলঙ্কার পরানো সম্পন্ন হয়নি। মা দশভুজা সিংহবাহিনী, সিংহের স্কন্ধে দণ্ডায়মানা, পদতলে ত্রিশূল বিদ্ধ মহিষাসুর। দেবীর দুই পাশে জয়া এবং বিজয়া দুই সখী, চামর নিয়ে দেবীর সেবায় রত। এবার আসি মা মহিষমর্দিনীর আবির্ভাব প্রসঙ্গে। কেন শ্রাবণ মাসে এই পূজার প্রচলন হয়? চলেছি মহিষমর্দিনী ঘাটের দিকে, কারণ মহিষমর্দিনী মায়ের আবির্ভাবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই ঘাট। রানাঘাট থেকে কালনায় এসে বসবাসরত এক আড়তদার ঈশ্বরচাঁদ পালচৌধুরীকে এই গঙ্গার ঘাটেই দেবী প্রথম দর্শন দিয়েছিলেন।
ঈশ্বরচাঁদ পাল চৌধুরী ছিলেন অত্যন্ত সৎ এবং ধার্মিক একজন মানুষ। সেই সময়ে বর্ধমানের মহারাজের অর্থানুকূল্যে কালনা শহরের পূর্বাংশে গড়ে উঠেছিল এক নয়াপত্তনী। এই নয়াপত্তনীর নাম ছিল নয়াগঞ্জ। ব্যবসায়ী এবং ক্রেতাদের ভিড়ে সব সময় সরগরম থাকত তখন এই নয়াগঞ্জ। এই নয়াগঞ্জেই এসে রানাঘাট থেকে ব্যবসা শুরু করেছিলেন ঈশ্বরচাঁদ পাল চৌধুরী। তিনি ছিলেন রানাঘাটের পাল চৌধুরী বংশের সদস্য। একদিন ভোরবেলায় ঈশ্বরচাঁদ পাল চৌধুরী গঙ্গা স্নান করতে এসে ভোরের অস্পষ্ট আলোয় এক জ্যোতির্ময়ী অপরূপা নারী মূর্তিকে সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেই নারীর পরিচয় জানতে চাইলে দেবী বলেন, রানাঘাটের পাল চৌধুরী বাড়িতে তার পুজোর অনাচার হচ্ছে, তাই তিনি সেখানে থাকবেন না, এবং ঈশ্বরীচাঁদ পাল চৌধুরীকে তিনি আদেশ দেন তার পুজোর আয়োজন করার জন্য। তিনি বলেন তিনি এই কালনায় চলে আসবেন এবং পরের দিন সকালেই তার কাঠামোর পাটা গঙ্গার ঘাটে ভেসে আসবে এবং সেই পাটা তুলে এনে তার উপর মূর্তি করে মায়ের পুজো করতে হবে। পরদিন সকালে ওই মহিষমর্দিনী ঘাটে মায়ের পাটা ভেসে আসে এবং তারপর মহাসমরায়ে দেবীর পাটার অভিষেক করা হয়। তারপর থেকেই শুরু হয় নিত্য পূজার ব্যবস্থা। সেই সময়ে মায়ের বাৎসরিক পুজো হতো চৈত্র মাসে, কিন্তু চৈত্র মাস ব্যবসায়ীদের জন্য খুবই ব্যস্ততার মাস, কারণ বৈশাখ মাস তারপরেই এবং হালখাতা শুরু হয়ে যায় নতুন বছরে। সে কারণে ব্যবসায়ীরা শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী বা পূর্ণিমায় পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শোনা যায় এই পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তৎকালীন ব্যবসায়ীরা বিক্রিত মালের উপর মন পিছু ৮ পয়সা করে কর বৃত্তি চালু করেছিলেন। মায়ের প্রতিষ্ঠার কিছুদিন পর এক মৃৎশিল্পী, তার নাম ছিল ভবতারণ পাল, তিনি জানান যে তাকে মা স্বপ্নে আদেশ দিয়েছেন নিষ্ঠা সহকারে তার মহিষমর্দিনীর মৃন্ময়ী রূপটি নির্মাণ করার জন্য। বর্তমানেও অত্যন্ত নিষ্ঠা সহকারে এই দেবী মূর্তির রূপ নির্মাণ করা হয়। এই মন্দিরের সামনেটায় রয়েছে প্রকাণ্ড এক আটচালা, অনেকগুলো লোহার বিম স্তম্ভের মতো টিনের আটচালাটিকে ধরে রেখেছে। এই স্থানে কীর্তন, যাত্রাপালা এবং নানা রকম অনুষ্ঠান হয় পূজা উপলক্ষে। মায়ের পুজোর পালকি প্রস্তুত হয়ে গিয়েছে। এই পালকির ভিতরে মায়ের ঘট স্থাপন করে সম্পূর্ণভাবে এই অঞ্চলে ঘোরানো হয় নগর সংকীর্তন করতে করতে। সেই দৃশ্য আর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন আপনারা। মায়ের পুজো দেখতে আসলে আপনারা নানা অনুষ্ঠান তো দেখবেনই, তার সাথে অবশ্যই পুতুল নাচ, এখানের ঐতিহ্য পুতুল নাচ অবশ্যই দেখবেন। এই পুজো দুর্গাপুজোর মতোই 4 দিন ব্যাপী হয়, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। নিয়ম অনুসারে সপ্তমীর দিন একটি ছাগ বলি দেওয়া হয় এবং অষ্টমী পুজোর দিনও একটি ছাগ বলি দেওয়া হয়। নবমী পুজোর দিন মানসিক পুজো দেওয়া শুরু হয়। ভক্তরা আসেন, শাড়ি, মিষ্টান্ন, ফলমূল, অলংকার প্রভৃতি স্তূপাকারে সাজানো থাকে মায়ের সামনে। পুজোর সংকল্প প্রথমে হয় বর্ধমানের মহারাজার নামে এবং দ্বিতীয় সংকল্প হয় রানাঘাটের পাল চৌধুরীদের নামে।
অষ্টমী পুজোর থেকেই কিন্তু বিশাল লাইন পড়ে এবং নবমী পুজোর দিন বেলা 1টা থেকে শুরু হয় বলি। দেবীর ঘট নিয়ে যাওয়ার আগে পুজো হচ্ছে। মূল বেদির এক পাশে দেবীর এখানে একটি চিত্র রয়েছে, সেই চিত্রপটেই পূজা করা হয়। এইবারে মায়ের ঘট পালকিতে করে নগর সংকীর্তন সহযোগে ঘোরানো হবে সমগ্র অঞ্চল। মায়ের পূজা বেদির ঠিক পাশে এই ঘরটিতে মায়ের একটি চিত্রপট আছে এবং এই চিত্রপটেই মায়ের নিত্য পূজা হয়। এই পূজার জয়েন্ট সেক্রেটারি আশিস কুণ্ডু আমাদেরকে পূজার সম্পর্কে কিছু তথ্য দেন। আসুন শুনিনি তিনি কি বলছেন। কম বেশি 200 বছর আগে মায়ের পাটা ভেসে এসে স্বপ্নাদেশ দিয়েছিল, আমি তোদের ঘাটে তোদের কাছে এসছি, তোরা আমার পুজো প্রার্থনা করার ব্যবস্থা কর। সেই মতো যে ব্যবসাদার স্বপ্ন পেয়েছিল তার নাম ঈশ্বরী প্রসাদ পাল। তিনি সাত্বিক মানুষ ছিলেন। সকালে গিয়ে দেখে হ্যাঁ সত্যি গঙ্গার ঘাটে একটা পাটা আটকে আছে। তা সেই পাটা তারপরে সকালে মিলে তুলে ব্যবসাদারদের বলে মিটিং করে পুজোটা আরম্ভ হয়। কতদিনের পুজোটা? ওই প্রায় 200 বছরের কাছাকাছি। আর এটা কি শ্রাবণ মাসেই হয়? না, প্রথমে আরম্ভ হয়েছিল চৈত্র মাসে। প্রথমে আরম্ভ হয়েছিল চৈত্র মাসে। তো চৈত্র মাসে ব্যবসার কাজে অসুবিধা হয় বলে আমরা মানে তখনকার ব্যবসাদার বলে চৈত্র মাসে অসুবিধা হয়, বর্ষাকাল শ্রাবণ মাস হলে ভালো হয়। এই সময় কাজটাও কম থাকে আর তখন নদীভিত্তিক ব্যবসা ছিল। তা সেই হিসাবে এই শ্রাবণ মাসে আরম্ভ হয়। সে তখন থেকে শ্রাবণ মাস চলতে আরম্ভ করেছে। সাধারণত শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পুজো হয়। যদি শ্রাবণ মাস কোনোবার মল মাস পড়ে তাহলে আষাঢ় মাসের পুজো পিছিয়ে আসে। সেটা আমাদের প্রধান পুরোহিতের পাণ্ডিত্যের নিয়েতে তার মতামত অনুযায়ী করতে হবে। এগুলো আমরা করি না, পুরোহিত গণিত আছে। এখানে পূজা উপলক্ষে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাথেই পূর্বেই বলেছি এখানে থাকে পুতুল নাচ। দশমীর পর বিসর্জনও কিন্তু এখানে একটি অবশ্যই দর্শনীয় বিষয়। আগে মহিষমর্দিনীর নিরঞ্জনে 64 বাহকের কাঁধে করে দেবী শোভাযাত্রায় বের হতেন। বর্তমানে লোহার চাকা লাগানো গাড়ির ব্যবস্থা করা হয়। আর শোভাযাত্রার প্রথমেই থাকে পুতুল নাচ।
নগর পরিক্রমার সময় দীনবন্ধু সাহার বাড়িতে প্রতিমাকে থামিয়ে জল মিষ্টি ইত্যাদি মাকে অর্পণ করা হয়। তারপর গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন হয় একেবারে গভীর রাত্রে। আর প্রতিমা নিরঞ্জনের সময় সারা কালনা কিন্তু অন্ধকারে থাকে, সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। তারপর মায়ের প্রতিমা নিরঞ্জন হয়। 7 দিন কাঠামো গঙ্গার জলে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং তারপরে প্রতিমার উপর থেকে মাটি সমস্ত ধুয়ে গেলে 7 দিন পরে সেই কাঠামো জল থেকে তুলে এনে অভিষেক করে তারপর মন্দিরে প্রতিস্থাপন করা হয়। আপনারা অবশ্যই এই পূজা দর্শন করবেন। অত্যন্ত প্রাচীন, কেউ বলেন 200 বছর, কেউ আবার বলেন 250 কিংবা 300 বছরেরও প্রাচীন এই পূজা। মায়ের ভোগের রান্না প্রস্তুত হচ্ছে, আমরা সমস্তটাই দর্শন করলাম। আপনারাও সম্ভব হলে অবশ্যই মাকে এসে দর্শন করে যাবেন। আর আজ এতটুকুই, এবার ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের সত্যি কেমন লেগেছে। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।